আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমার পর বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে এখন বৈধ প্রার্থী রয়েছে ২,২৫৪ জন। প্রত্যাহারের সময় পার হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা শুরু হবে। ঘোষিত তফসিল অনুযায়ী পাবনা ১ ও পাবনা ২ আসন ছাড়া বাকি ২৯৮ আসনে দলীয় ও স্বতন্ত্র বৈধ প্রার্থী নির্ধারিত পদ্ধতিতে আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রয়েছে। এদিকে এনসিপির সাথে আসন সমঝোতার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নাটোর ৩ আসনের জামায়াত প্রার্থী সাইদুর রহমান ও খেলাফত মজলিসের প্রার্থী টিঙ্কু সর্দার তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। দুপুরে প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিনের কার্যালয়ে গিয়ে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নরসিংদী ৫টি আসনে ৩টিতে জামায়াত ও এনসিপি প্রার্থিতা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। মনোনয়ন প্রত্যাহারের আরও খবর জানাতে আগারগাঁও নির্বাচন ভবনে আছেন শিউলি রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, মনোনয়ন প্রত্যাহার সম্পর্কে আপনার কাছে কি খবর আছে? জি মিলি, আপনি যেমনটি বলছিলেন, আজ কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং আমরা যেমনটি আশা করেছিলাম যে সকাল থেকে রিটার্নিং অফিসারদের কাছে নিশ্চয়ই মনোনয়ন প্রত্যাহারের জন্য তাদের মনোনয়ন প্রার্থীরা আসবেন তারা যদি প্রত্যাহার করেন, কিন্তু আসলে তেমন কোনো মনোনয়ন প্রার্থিতা বাতিল করার জন্য তেমন কাউকে আসলে আমরা দেখিনি। যে আজকে রিটার্নিং অফিসার ঢাকার আঞ্চলিক যে অফিস যে আগারগাঁয়ে আছে সেখানে তারা এসছেন, এমন কোনো প্রার্থী আমরা লক্ষ্য করিনি। তো আপনাদের বলে রাখা ভালো যে আজকে বিকাল ৩টার দিকে সুইডেনের রাষ্ট্রদূত উনি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার নাসিরুদ্দিনের সঙ্গে কিন্তু উনি বৈঠক করতে আসবেন এবং নির্বাচন সংক্রান্ত কিছু আমরা যেটুকু জানতে পারি যে নির্বাচন সংক্রান্ত সেই প্রস্তুতির ব্যাপারে উনি হয়তো জানতে চাইবেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে। তো এছাড়াও কিন্তু বিকেলে আপনার রাজনৈতিক প্রতিনিধি দলরা আসবেন, পোস্টাল ব্যালটের অ্যাপের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন। তো এছাড়াও এখানে সচিব মহোদয় আমাদেরকে যতটুকু বলেছেন যে আসলে আজকে যে মনোনয়ন প্রার্থিতার যে প্রত্যাহারের শেষ দিন, এখানে প্রত্যাহারের শেষ দিন আজকে দেখা যাবে যে জোটের জন্য কিছু কিছু রাজনৈতিক দল তারা কি প্রার্থিতা আসলে প্রত্যাহার করে কিনা। তো সেটা বিকাল ৫টা পর্যন্ত সময় আছে। বিকাল ৫টার পরে আসলে জানা যাবে যে কেমন প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন জমা দেওয়া হয়েছে। মিলি, জানছিলাম মনোনয়ন প্রত্যাহারের খবর। অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে জাতীয় নির্বাচনে সব কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। চট্টগ্রামে র্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি। সলিমপুরে যে কাজটা হয়েছে খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই এবং এই পরবর্তীতে এই জায়গায় আরো খুব জোরদার ভাবে আরো অভিযান চালানো হবে। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত যা সংস্কার হয়েছে তা মেনে নিয়েছে বিএনপি। তবে বিএনপি যে সংস্কারগুলোতে না বলেছে সেগুলো গণভোটে যুক্ত করে বেইমানি করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, সংসদ নির্বাচনে কোনো একটি দল নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। ইফতেখার রেজার রিপোর্ট। বিচার বিভাগ
প্রতিষ্ঠানের ব্যবস্থা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ যখন উন্মুখ হয়ে আছে তারেক রহমানের রাজনীতি পাল্টে দেবে দেশ, তখন ধর্ম নিয়ে অপরাজনীতি করছে অন্য রাজনৈতিক দল। সংস্কার যেটুকু হয়েছে, যেখানে আমরা একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের হ্যাঁ আছে, তো না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছো, তারপরে আমরা কিন্তু মেনে নিয়েছি। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেন, ক্ষমতায় রয়েছে ছাত্রদের সরকার, কিন্তু সকল দোষ দিচ্ছে বিএনপির উপর। দুটি রাজনৈতিক দল, একটি দল বড় আর একটি দল তাদের বাচ্চা। একটি হলো বাচ্চা আর একটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। আমরা আজকে অনেকে উন্নয়নের কথা বলি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য ছিল উৎপাদনের রাজনীতি। অর্থাৎ আমরা নিজেরা উৎপাদন করব দেশের ভেতরে, এবং সেই উৎপাদনের ফলশ্রুতিতে একদিকে উন্নয়ন যেমন হবে, ঠিক পাশাপাশি সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে। যে সত্যিই যদি আমরা শহীদ জিয়াকে ভালোবাসি, সত্যিই যদি আমরা তাকে শ্রদ্ধা করি, তাহলে আমাদের উচিত হবে তার জন্য শুধু দোয়া করা না, তার প্রত্যেকটা কাজ অনুধাবন করে নিজেদেরকে সেরকম করে গড়ে তোলা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে পারলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী বদ্ধপরিকর উল্লেখ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি। ক্ষমতায় গেলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করবে জামায়াত ইসলামী। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সুশাসন নিশ্চিতের অঙ্গীকার দলটির। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী পলিসি সামিট আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে দলটি ক্ষমতায় গেলে কেমন হবে বাংলাদেশ তার রূপরেখা তুলে ধরা হয়। অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ প্রায় 40 দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘ, ইউএনডিপি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। অংশ নেন বুদ্ধিজীবী, সম্পাদক, সাংবাদিক সহ বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিরা। প্রথমবারের মতো এই অনুষ্ঠানে প্রকাশ্যে অংশগ্রহণ করে জামাতের মহিলা বিভাগের নেতাকর্মীরা। ছিলেন বিভিন্ন বিষয়ে নারী অধিকার নিয়ে কাজ করা বিশেষজ্ঞগণ। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উন্নত বাংলাদেশের কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। Muslim Democrats, we have participated in every free and fair, credible elections throughout the decades, whether that is at a national level or local government level. My party is proud that we stand as defenders of every Bangladeshi citizen and their rights. It is not only our responsibility to protect the rights of the minorities, but actually an obligation and sacred duty, whether they be Hindus, Buddhists, Christians or any faith. দুর্নীতি মুক্ত ও সুশাসন নিশ্চিত করার কথা জানান দলটির শীর্ষ নেতারা। Rooting out corruption, promoting social justice, and driving forward essential reforms to build a governance system that the people of Bangladesh can be proud of and they relentlessly delivers for them. For us, governance means service to the people. If we are given the opportunity, we will govern as the servants of the people and we will always honor this. দিনব্যাপী এই সামিটে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার সহ গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এসব অধিবেশনে মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করছে দলটি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। যদি আইসিসি ভারতীয় বোর্ডের সাথে কথা বলে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে,
অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয় তবে বাংলাদেশ সে অযৌক্তিক শর্ত মেনে নিবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও জানান, অযৌক্তিক চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না। ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে আবারও গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা বিভিন্ন মামলায় এই দম্পতির বিরুদ্ধে ৩৯১টি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে শুধুমাত্র ধানমন্ডি থানাতেই তাদের বিরুদ্ধে শতাধিক পরোয়ানা ঝুলছিল। এছাড়া গতকাল অন্য একটি প্রতারণা মামলায় ঢাকার একটি আদালত তাদের ১৫ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বাসভবন থেকে এই দম্পতিকে প্রথমবার গ্রেফতার করেছিল র্যাব। দীর্ঘ কারাবাসের পর ২০২২ সালের এপ্রিলে শামিমা নাসরিন এবং ২০২৩ সালের ডিসেম্বরে মোহাম্মদ রাসেল জামিনে মুক্তি পান। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, নির্বাচন হবেই। গণভোটে হ্যাঁ সিল দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, হ্যাঁ ভোট জিতলে দেশের স্বৈরাচার ফেরার পথ বন্ধ হবে। দুপুরে সাভারের রেডিও কলোনি মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহমুবা ফারজানা, বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, হ্যাঁ ভোট ইস্যুতে সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে বলছে না, সরকার হ্যাঁ এর পক্ষে বলছে, কারণ অন্তর্বর্তী সরকার গণভ্যুত্থানে গঠিত সরকার। চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে অভিযানে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব সদস্যকে হত্যার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলায় জড়িত অপরাধীদের ধরতে বড় অভিযানের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে নিহত র্যাব সদস্য আব্দুল মোতালেবের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে কুমিল্লায় তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় এনামুল হক। সোমবার বিকেলে সন্ত্রাসীদের হাতে র্যাব সদস্যদের হতাহতের ঘটনার পর জঙ্গল সলিমপুরে এখন শুনশান নীরবতা। সবার মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার পর রাতভর অভিযান হলেও কোনো আসামি গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে বিএনপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন করার কথা ছিল। সেখানে স্থানীয় সন্ত্রাসী ইয়াসিনের যাওয়ার কথা ছিল। তাকে ধরতেই অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের ওপর হামলা চালায় ইয়াসিনের ক্যাডাররা। তাদের হাতেই প্রাণ যায় এক র্যাব সদস্য ও আহত হয় ৩ জন। ইয়ং বয়সের ছেলে তো ঢুকছে যে এখন ঢুকা কই অমুক কই সমুক কই উদ্বোধন হয়েছে, এগিনিয়া হেরা ঢুকি ২৭টা গাড়ি আমাদেরকে সবার মহিলার উপর বহুত নির্যাতন হয়েছে, পুরুষের উপর নির্যাতন হয়েছে। এখানে বহিরাগত সন্ত্রাসীরা এসে আমাদেরকে মারধর করতেছে। সাধারণ নিরীহ মানুষগুলো ছিল এখানে একটা মারামারি হয়েছে। এদিকে উপপরিচালক আব্দুল মোতালেবের মরদেহ সুরাত হলের রিপোর্ট তৈরির পর পতেঙ্গা র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জোহরের পর তার জানাজা নামাজ হয়। পুলিশ এবং অন্যান্য যৌথ বাহিনী যারা আছে সকলের সমন্বয়ে খুব দ্রুতই ওই জঙ্গল সলিমপুর যে ঘটনাস্থল সেখানে অভিযান পরিচালনা করা হবে এবং ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হবে। জানাজা নামাজ শেষে নিহত র্যাব সদস্যের গ্রামের বাড়ি কুমিল্লায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ১৩ জন ভাই বোনের ভিতরেও সবার ছোট, খুব শান্ত এবং সরল মানুষ ছিলেন। পাহাড়ি এলাকা সন্ত্রাসীদের অভয়াশ্রম হওয়ায় নিয়ন্ত্রণে আনতে বারবার বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর। এনটিভি নিউজ ডেস্ক।
নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমে উঠেছে কেরানীগঞ্জের ভোটের মাঠ। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন নির্বাচন নিয়ে। ঢাকা 2 ও 3 আসনে বেশ কয়েকজন বর্ষিয়ান ও গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ আসন্ন নির্বাচনে লড়বেন। তাই বুড়িগঙ্গার তীরে নির্বাচন উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেলোয়ার হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা কেরানীগঞ্জ উপজেলা। এই উপজেলায় সংসদীয় আসন রয়েছে 2টি। কেরানীগঞ্জের 12টি ইউনিয়ন ও সাভারের 2টি ইউনিয়ন নিয়ে ঢাকা 2 ও ঢাকা 3 আসন। ঢাকা 2 আসনে মোট ভোটার সংখ্যা 4,15,341 জন। ঢাকা 3 আসনে মোট ভোটার 3,59,618 জন। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরা এই এলাকায় প্রার্থী হয়েছেন। তাই ঢাকা 2 ও ঢাকা 3 আসনের নির্বাচন নিয়ে চলছে এখন নানা হিসেব নিকেশ। ঢাকা 2 আসনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান। আর তার সাথে জামায়াতের প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা ও রাওয়া ক্লাবের সভাপতি কর্নেল আব্দুল হক। জনগণের বিভিন্ন ক্রান্তিকালে, দেশের বিভিন্ন ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছিল। বিএনপি জনগণের পাশে ছিল, জনগণের পাশে থাকবে, এবং এটাই প্রত্যাশা জনগণের। সেই অনুযায়ী বিএনপি কাজ করছে। বাংলাদেশের তথা আমাদের এলাকাবাসী প্রত্যেকটা মানুষের, সাধারণ মানুষের আমি অধিকারকে সমুন্নত রেখে কাজ করব ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। অপরদিকে ঢাকা 3 আসনে মোট প্রার্থী আছেন 9 জন। এর মধ্যে মূলত বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যেই ভোটের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা 3 আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তার সাথে প্রার্থী হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম। আমরা প্রশাসনের কাছে ফেভার চাই না, আবার আমাদেরকে ডিসফেভার করুক সেটাও চাই না। আমরা চাই জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবে। আমরা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ধরনের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যাতে কোনোভাবেই কেউ ক্ষুণ্ণ করতে না পারে। এলাকার সাধারণ ভোটাররা মনে করছেন ঢাকা 2 ও ঢাকা 3 আসনে মূলত বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মাঝেই নির্বাচনী লড়াই হবে। সন্ত্রাস, চাঁদাবাজি এইসব যাতে না হয়, আমার ভোট যাতে আমি দিতে পারি, আমার ব্যবসা প্রতিষ্ঠান যাতে সুন্দর করে চালাতে পারি। যেভাবে নির্বাচন হোক, নির্বাচন সুষ্ঠুভাবে যাতে হয়, যাতে আমরা সঠিকভাবে ভোট দিতে পারি। অতীতের মতো ভোটের পরিবেশ নয়, এবার শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে ভোটাররা ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহায়তা কামনা করেছেন। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।